নীল বাবা আমার জন্য বাজার থেকে শশা নিয়ে আসিসনি। শশা ছাড়া আমি এখন করব কি করে? আমার ছেলে নীল আমার কথাটা শুনে মুচকি হেসে বলল, শশার দিন শেষ মা। আমি তোমার জন্য অন্য একটা জিনিস নিয়ে এসেছি, খাবে? আমি নীলের কথাটা শুনে খানকে অবাক হয়ে গেলাম। আমি নীলকে বললাম, কি জিনিস এনেছিস দেখি? আমার কথাটা শেষ হতেই নীল আমাকে অবাক করে দিয়ে আমার সামনে তার। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি অসাধারণ সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি অনুশ্রী, আমার বয়স 40। আমি বিধবা। আমার স্বামী আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় 15 বছর আগে। আমি দ্বিতীয় বিয়ে করিনি। আমি আমার ছেলে নীলকে নিয়ে থাকি। নীলের বয়স 22। নীল নিজেই একটা বিজনেস শুরু করেছে। নিজের মেধা দ্বারা নীল মোটামুটি ভালোই বিজনেস করে। আমি আমার ছেলেকে নিয়ে খুব ভালোই আছি। তবে অতীতে একটু কষ্টের মধ্যে দিয়ে দিন পার করতে হয় আমাদের। তখন নীল ও ছোট ছিল, আর আমিও একটা চাকরি করতাম। সব মিলিয়ে খনাকে অভাবের মাঝে আমাদের সংসারটা চলেছে। আজ নীল ভালো টাকা ইনকাম করে, তবে আমার মাঝে কেন যেন শান্তি নেই। ইদানিং আমার স্বামীর শূন্যতা অনুভব হয় খুব করে। আমি এখন সংসারের কাজ তেমন একটা করি না। কাজের লোক আছে, তারাই সব করে। শুধুমাত্র আমি রান্নাটা করি। রান্না করে আমি সারা দিন অবসর হয়েই বসে থাকি। একা একা মন টিকে না। আমাদের পাশের বাসার একজন ভাবি আছেন, ওনার নাম তমা। তিনি ও আমার মতো বিধবা। তার ও একটা ছেলে আছে, নাম আবির। আমার আবার ওই ভাবির সাথে ভালো সম্পর্ক হয়েছে, একদম বান্ধবীর মতো। আমি রোজ বিকেলে তাদের বাড়িতে যাই আর অনেক আড্ডা দেই। আজ ও আমি প্রতিদিনের ন্যায় তমা ভাবিদের বাড়িতে গেলাম। আমি তমা ভাবিদের বাড়িতে আসতেই দেখতে পেলাম তমা ভাবির ছেলে আবির বাসায় আছে। তমা ভাবিকে দেখে আজ একটু অন্যরকম লাগছে। তমা ভাবি আমাকে দেখে বলল, আরে অনুশ্রীদি, আপনি কখন আসলেন? আমি তমাকে বললাম, এই তো বোন, এখনই আসলাম। তা তোমাকে দেখে আজ একটু বেশি খুশি দেখাচ্ছে কেন? তমা আমার প্রশ্নের জবাবে বলল, কোথায় ভাবি? আমি তো রোজ এমন খুশি থাকি। আমি তোমাকে বললাম, মিথ্যা বলছো কেন? আজ তোমাকে একটু বেশি খুশি দেখাচ্ছে। কি ব্যাপার বলো আমায়? তমা আমার কথাটা শুনে থমকে গেল। হয়তো সে আমাকে সবকিছু বলতে চাইছে না। তবে আমাকে না বললেও কি আসে যায়? আমি তো আর ছেড়ে দেয়ার পাত্রী না। আমি তমা ভাবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তমা ভাবি আমার এমন চাহনি দেখে ইশারায় আমাকে বলল একটু অপেক্ষা করতে। সে বলবে আমায় সব। আমিও তমা ভাবির কথা শুনে নীরব হয়ে গেলাম। তমা ভাবির ছেলে আবির বাড়ি থেকে চলে যাওয়ার পর তমা ভাবি আমার পাশে এসে বসল। আর আমাকে বলল, ভাবি তোমাকে আর কি বলবো? মানে আমি সত্যি জানি না কি করে তোমাকে সব কথা বলবো আমি। তাছাড়া তুমি আবার যদি আমাকে ভুল বোঝো, তখন তো আরেক সমস্যা হবে। আমি তোমার কথাগুলো শুনে খানকে অবাক হয়ে গিয়ে তোমাকে জিজ্ঞেস করলাম, তমা কি এমন কথা বলতে চাইছো তুমি? আমি তো তোমার কথার কোনো আগা মাথা খুঁজে পাচ্ছি না। তমা একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলল, ভাবি তোমাকে একটা কথা বলি, আর কতদিন এমন করে থাকবে বলো?
নিজের সন্তানদের মানুষের মতো মানুষ করতে গিয়ে আমরা বরাবর তাদের জন্য ত্যাগ স্বীকার করে এসেছি। এখন সন্তানেরা বড় হয়েছে, এখনো কি আমরা কষ্ট করে যাব? আমি তোমাকে বললাম, না তমা, এই কথাটা তুমি একদম ঠিক বলেছ। আমরা কত কষ্ট সহ্য করে আজ এখানে এসে পৌঁছেছি, এখন আর আমাদের কোনো কষ্ট নেই। তমা আমার কথাটা শেষ হতেই আমাকে বলল, ভাবি, আজ তোমাকে একটা কথা বলবো, যেই কথা আমি কখনো অন্য কাউকে বলিনি। আমি বললাম, বলো না, কি কথা? তমা আমাকে নির্ভয়ে নিজের সমস্ত মনের কথা গড়গড় করে বলতে লাগল। আমি তোমার কথাগুলো শোনার পর পুরোত হয়ে গেলাম। আমি বুঝে উঠতে পারছি না যে তমা এসব কি কথা আমাকে বলছে। আমার কাছে তোমার বলা কথাগুলো কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আমি এক ধ্যানে তোমার বলা সব কথাগুলো শুনলাম। আমি তোমার কথা শুনে নিয়ে অতঃপর তোমাকে বললাম, তমা, তুমি আমাকে যা যা বললে সেসব কি সত্যি? তমা আমার প্রশ্নের জবাবে বলল, একদম সত্যি ভাবি। আর কত বছর নিজেকে নিজে ফাঁকি দিব বলতে পারো? আমি আর নিজেকে ঠকাতে পারবো না। সব দিক নিয়ে চিন্তা করলে সত্যিই বলছি ভাবি, জীবন আর জীবন থাকবে না, নরক হয়ে যাবে। আমি তোমাকে বললাম, তমা, তোমার কথাগুলো হয়তো ঠিক আছে, তবে নিজের ছেলের দিকে কাজ করানোটা আমার মোটেও পছন্দ না। সে সারা দিন তো এমনিতেই চাকরি ব্যবসা নিয়ে থাকে, বাড়িতে আসার পর আবার। তমা আমাকে থামিয়ে দিয়ে বলল, ভাবি, তোমাকে আমি বিশ্বাস করি বলে তোমাকে সব কথা বললাম। তুমি চাইলে আমার মতো করতে পারো, যদি তোমায় ইচ্ছে হয় তো। আর কতকাল নিজে সামলাবে সব? এখন ছেলেরা বড় হয়েছে, এখন তাদের দায়িত্ব আমাদের সেবা করা। আমরা তো অনেক সেবা করলাম তাদের। আমি আর তোমাকে কিছু বললাম না। তোমার কথা শুনে আমার জল এসে গেছে। আমি কোনো মতে নিজের জল মুছে নিয়ে তোমার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি চলে আসলাম। আমি নিজের বাড়ি এসে নিজের মনকে শান্ত রাখতে পারছি না। আমার সারা শরীর কেমন যেন করছে, মনে হচ্ছে আমার মাথা ঘুরে আমি পড়ে যাব। আমি দ্রুত চলে গেলাম স্নান করতে। স্নান করে নিজের ঘরে এসে আমি আপন মনে তোমার কথা ভাবতে থাকি। আমি তোমার কথা ভাবছি আর চিন্তা করছি আমার ছেলের কথা। আমি যত চেষ্টা করছি নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলব, তত বেশি যেন আমার মাথায় এসব ভাবনা চেপে বসতে থাকল। আমি নিজেকে শান্ত রাখতে পারছি না কোনোভাবেই। আমি নীলের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমার মনে নেই। ঘুমিয়ে পড়ার পর আমার ঘুম ভাঙল আমার ছেলে নীলের ডাকে। নীল আমাকে ডাকতেই আমি হকচকিয়ে উঠে পড়লাম। আমি নীলকে আমার পাশে বসে থাকতে দেখে নীলকে বললাম, নীল, কখন এসেছিস তুই বাবা? সাবধানে এসেছিস তো? নীল আমাকে বলল, আমি তো সব সময় সাবধানেই আসি মা, কিন্তু আজ তোমার কথা বার্তা এমন শোনাচ্ছে কেন? আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছো বুঝি? আমি নীলকে বললাম, মায়ের মন বাবা, তোকে নিয়ে আমার অনেক চিন্তা। নীল মুচকি হাসি দিয়ে বলল, এত চিন্তা করতে হবে না তোমায়। আমি কি আর সেই ছোট্টই আছি নাকি? এখন আমি বড় হয়েছি। তুমি আমাকে নিয়ে চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে মা। আমি নীলের কথা শোনা মাত্রই তোমার বলা ছেলে বড় হয়েছে, সেই কথাটা মনে পড়ে গেল আমার। আমি নীলকে বললাম, ফ্রেশ হয়ে খাবার খেতে আসতে। নীল ও আমার কথা মতো চলে গেল ফ্রেশ হয়ে নিতে। নীল ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে আসতেই আমি নীলকে খাবার বেড়ে দিলাম। নীলকে কেন যেন আজ বলতে ইচ্ছে করছে খুব তোমার কথাগুলো। আমি মূলত আমার ছেলের থেকে কোনো কথাই লুকাই না। আমি সব সময় আমার ছেলেকে সব কথা বলি, কিন্তু তোমার কথা নীলকে বলাটা কতটা ভালো হবে
সেটাই আমি বুঝে উঠতে পারছি না। আমি অনেকটা সময় ধরে চিন্তা করার মাঝেই নীল খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল। নীল চলে যাওয়ার পর আমিও নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আমার ঘুম আসছে না কেন যেন। মনটা অশান্ত হয়ে আছে ভীষণ। আমি কিছু সময় বসে থাকার পর আচমকা আমার কানে আসলো আমার ছেলে নীলের কণ্ঠস্বর। নীল আমার নাম ধরে ডাকছে। আমি খানিক অবাক হয়ে গেলাম। আমার ছেলে নীল তো কখনো আমার নাম ধরে কথা বলেনি। আজ আচমকা এমন করে নীল কথা বলছে কেন? আমার মাথা ঠিক কাজ করছে না। আমি বিছানা থেকে উঠে আমার ছেলে নীলের ঘরে চলে গেলাম। আমি নীলের ঘরে গিয়ে দেখতে পেলাম নীল নিজের বিছানায় শুয়ে আছে। নীলের বুকের উপর একটা বই রাখা আছে। আমি নীলের কি হয়েছে সেটা দেখার জন্য পা টিপে টিপে নীলের দিকে এগিয়ে গেলাম। আমি নীলের দিকে এগিয়ে গিয়ে নীলের বুকের উপর থেকে বইটা নিজের হাতে নিতেই যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম নীলের কাছে একটা গল্পের বই আছে। আমি অবাক হয়ে ভাবতে থাকলাম নীল আবার কবে থেকে গল্প পড়া শুরু করেছে। আমি নীলকে আলতো করে ডাকতেই নীল আমার হাত ধরে ফেলল। আমি খানিক চমকে উঠে নীলকে জিজ্ঞেস করলাম, নীল কি হয়েছে তোর বাবা? তোর গা দেখি অনেক গরম। জ্বর এসেছে নাকি? নীল আমার প্রশ্নের জবাবে বলল, না মা, আমি ঠিক আছি। তুমি আমার ঘরে এসেছো কেন? আমি বললাম, তোর ঘরে না আসলে কি করে হতো? তুই ডাকছিস আমায় তাই আমি নীলের দিকে ভালো করে তাকাতেই দেখতে পেলাম নীলের হাতে কিছু একটা দেখা যাচ্ছে। আমি বুঝতে পারলাম নীলের হাত ফুলে গেছে খানিক। আমি নীলকে বললাম, খোকা তোর হাত ফুলে গেছে কি করে? তোর হাতে কি হয়েছে বাবা? নীল আমার প্রশ্ন শুনে মুচকি হেসে বলল, মা আমি কাজ করি তো সব সময় তাই আর কি এমন হয়েছে। মা তুমি আমার পাশে বসো। ঘুম আসছে না আমার। আমি নীলের পাশে বসে নীলকে বললাম, নীল তুই যে কাজ করছিস সেটা কিন্তু ঠিক না। তাছাড়া তোর কি এখন গল্পের বই পড়ার সময়? আমি তোকে ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিব। তোকে সংসারী হতে হবে তো বাবা। নীল আমার কথাটা শুনে খানিক ভারী কণ্ঠে আমাকে বলল, না মা আমি বিয়ে করব না। আমি তোমাকে ছাড়া অন্য কারোর খেয়াল রাখতে পারবো না। আমি নীলকে বললাম, এসব পাগলামি বাদ দে খোকা। আমার মাথা এমনিতেই খারাপ হয়ে আছে। পরে উল্টাপাল্টা কিছু বলে ফেলব। আমার কথাটা শুনে নীল বলল, তোমার যা ইচ্ছা হয় বলো মা। আবিরের সাথে আজ আমি অনেকটা সময় ধরে কথা বলেছি। আবির আমাকে যা বলেছে মা, তা শুনলে তোমার ও মাথা ঘুরে যাবে। আমি নীলকে বললাম না কিছু। শুধুমাত্র বললাম, এসব কথা ছাড়। সারাদিন ব্যবসার কাজে পরিশ্রম করার পর বাড়িতে এসে আবার আমার কাজ তোকে করতে হবে না। নীল বলল, কেন মা? আবির যদি তার মায়ের সেবা করতে পারে তবে আমি কেন পারবো না? আমারও তো ইচ্ছে করে তোমার সেবা করতে। আর শোনো মা, মায়ের সেবা করে সন্তানের মঙ্গল হবে, এই কথাটা তো তুমি জানো। আমি নীলকে আর কি বলবো ভেবে পেলাম না। শুধু নীলাকে বললাম, ঠিক আছে খোকা, আগামীকাল থেকে তুই বাড়ি ফিরে আমাকে সাহায্য করিস। অতঃপর নীলের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম আমি। নীলের মাথায় হাত বুঝিয়ে দেওয়ার পর নীল ঘুমিয়ে পড়ল। আর আমিও নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমি রান্নাঘরে এসে নীলকে ডেকে বললাম, নীল বাবা আমার জন্য বাজার থেকে শসা নিয়ে আসিসনি। শসা ছাড়া আমি এখন করব কি করে? আমার ছেলে নীল আমার কথাটা শুনে মুচকি হেসে বলল, শসার দিন শেষ মা। আমি তোমার জন্য অন্য একটা জিনিস নিয়ে এসেছি, খাবে? আমি নীলের কথাটা শুনে খানকে অবাক হয়ে গেলাম।
আমি নীলকে বললাম, কি জিনিস এনেছিস দেখি। আমার কথাটা শেষ হতেই নীল আমাকে অবাক করে দিয়ে আমার সামনে তার বেগুন রাখল। আমি মুচকি হেসে নীলকে বললাম, বেগুন খাবো এখন? আমার অ্যালার্জির সমস্যা আছে তো খোকা। নীল বলল, কিছু হবে না, একবার খেয়ে তো দেখো। আমিও নীলের কথা শুনলাম। রান্নাঘরেই আমি আর নীল কাজ করতে শুরু করলাম। নীল অনেক ভালো কাজ করতে পারে। সে আমার সব কাজ করে দিয়ে আমাকে শান্তি দিল। সত্যি বলতে আমিও আমার ছেলের জন্য কম ত্যাগ স্বীকার করিনি। আর আজ যখন আমার ছেলে সব দায়িত্ব নেয়া শিখেছে, তখন আর আমাদের কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। তারাই আমাদের সেবা যত্ন করবে। আমি মন থেকে আমার ছেলে নীলকে আশীর্বাদ করি, বিধাতা যেন তাকে সব সময় ভালো রাখে। অতঃপর আর কি, এমন করেই আমার নীল আমার সাথে রোজ কাজ করত। আমারও খুব ভালো লাগতো নীলের সাথে কাজ করে। আমার সময় কোথা দিয়ে কেটে যেত সেটা আমি বুঝতেই পারতাম না। আমার স্বামী চলে যাওয়ার পর যে আমি অনেক একা হয়ে গিয়েছিলাম। আমার দিনগুলো হয়তো অনেক কষ্টে কেটেছে, তবে আমি সব সময় বিশ্বাস করতাম যে আমার ছেলে আমার দুঃখ বুঝবে, সে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট দিবে। আমার সেই প্রত্যাশাটাই ঠিক হলো। আমি যেমনটা চেয়েছি ঠিক তাই হয়েছে। আমি যেমন করে আমার ছেলেকে মানুষ করতে চেয়েছি, আমার ছেলে ও ঠিক তেমন করেই মানুষ হয়েছে। যদিও আমার চোখ কিছু সময়ের জন্য বন্ধ ছিল, আমি তেমন কিছু ভাবতাম না, তবে আমার মাথায় সব ভাবনা তমা দিয়েছে। আমার সুখী হবার পেছনে তোমার ও হাত আছে। এখন আমার আর তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরো গভীর হয়েছে। শুধু যে আমার আর তোমার সম্পর্ক গভীর হয়েছে তা কিন্তু নয়, আমার ছেলে নীল আর তোমার ছেলে আবিরের মাঝেও ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের দুটো পরিবার যেন এক হয়ে গেছে। একটাই শক্তি, একটা ছাড় কখনো ভালো কিছু হয় না। তাই সকলের উচিত একটা ভাবে সামনের দিকে এগিয়ে চলা। আমি যেমন ভালো আছি, ঠিক তেমন করে ভালো থাকতে হলে নিজেদের সন্তানদের আগলে রাখতে হবে, ভালো শিক্ষা দিতে হবে তাদের। একটু একটু করে আমার ছেলে নীলের ব্যবসা আরো বড় হলো, আর সেই সাথে নীল নতুন একটা বাড়ি করল। আমি আর আমার ছেলে এখন অনেক ভালো আছি, কোনো কিছুর অভাব নেই আমাদের। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।